আমি এখন আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার শরীরের সবগুলো অংশই এখন অচল। আমি চাইলেই নড়তে পারি না। শুধুমাত্র আমার চোখগুলা আর মস্তিষ্ক এখনো বেঁচে রয়েছে। আমার পাশেই আমার স্ত্রী জুলেখা বসে আছে। সে আজ নতুন একটা লাশ নিয়ে ঘরে ঢুকেছে। লাশটা একটা 6-7 বছরের বাচ্চা মেয়ের। মেয়েটার গলা দিয়ে এখনো রক্ত পড়ছে। বুঝলাম হয়তো কোনো বাচ্চা মেয়েকে সবেমাত্র ছুরি দিয়ে গলায় আঘাত করে খুন করেছে জুলেখা। আমার সামনেই মেয়েটাকে নিয়ে বসলো সে। একটু পরপর জুলেখা বিকট শয়তানি হাসির শব্দ করে হাসছিল। জুলেখা একটা ছুরি এনে বাচ্চা মেয়েটাকে নিয়ে বসলো। এরপর ছুরি দিয়ে মেয়েটার গলা থেকে মাথাটা আলাদা করলো। এরপর মাথাটা নিয়ে আমাদের ফ্রিজে রাখলো। ফ্রিজে এই নিয়ে 13টা বাচ্চার মাথা রাখা রয়েছে। এরপর জুলেখা আবার লাশের কাছে ফিরে এলো। এরপর লাশের গলায় জিহ্বা ঢুকিয়ে বাচ্চারা যেভাবে পাইপ দিয়ে জুস খায় সেভাবে মেয়েটার পুরো শরীর থেকে রক্ত চুষে চুষে খেয়ে মেয়েটার শরীর রক্ত শূন্য করে দিল। এরপর জুলেখা মেয়েটার শরীর থেকে এক একটা অংশ আলাদা করতে লাগলো এবং বন্য পশুদের মতো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। জুলেখা মেয়েটার শরীর ছুরি দিয়ে গলা থেকে মাঝ বরাবর 2 ভাগ করে ফেললো। তারপর মেয়েটার বুকের মাঝখানে ছিদ্র করে হাড়টা বের করে তৃপ্তি সহকারে খেতে লাগলো। একের পর এক মেয়েটার পুরো শরীর খেয়ে ফেললো সে। আমি চোখ বড় বড় করে অনেক ঘৃণার সাথে তার এই নোংরামি দেখছিলাম। আমার চিৎকার করে বলতে মন চাচ্ছে, থামাও এসব জুলেখা, আর এত নিষ্ঠুর হয়েও না মানুষের প্রতি। তবে আমার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি এই দৃশ্য দেখতে চাই না ভেবে চোখটাও বন্ধ করতে পারছি না, কারণ আমি আমার চোখ বন্ধ করতেও অপারগ। একটু পর জুলেখা আমার কানের কাছে এসে বলল, 13টা বাচ্চার মাথা জোগাড় হয়ে গেছে, আর মাত্র 8টা মাথা লাগবে। এতদিন একটু কষ্ট করে বেঁচে নাও, কথা দিচ্ছি এরপর আমি তোমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে আসবো। এটা বলে একটা অট্ট হাসিতে মেতে উঠল সে। আমি তার কথা শুনতে পাচ্ছিলাম, তবে কোনো উত্তর দেওয়ার সক্ষমতা আমার নেই। এইরকম একটা বিশ্বাস বউয়ের সাথে বেঁচে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। আমি মনে মনে শুধু বিধাতার কাছে মৃত্যু কামনা করি, এর বেশি আর কিছুই না। তবে আমি কোনো পিশাচ মেয়েকে বিয়ে করিনি। আমার সাথে এই ঘটনা শুরু হয় আজ থেকে 6 মাস আগে। আমি সবেমাত্র লেখাপড়া শেষ করি। তারপরেই একটা নতুন কোম্পানিতে চাকরিও পেয়ে যাই। স্যালারিও বেশ ভালো ছিল। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আমি বাধ্য হয়েই মা বাবার চাপে বিয়ের জন্য রাজি হয়ে যাই। জুলেখা খাতুন নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের দুইজনেরই একে অপরকে খুব পছন্দ হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে বিয়ের আগে হঠাৎ একদিন জুলেখা তার পরিবার আর আমার কাছে বায়না ধরে যে সে নাকি তার ভার্সিটি থেকে শিক্ষা সফরে সুন্দরবনের পাশে একটা জঙ্গলে যাবে, সেখানে তারা 3 দিনের জন্য থাকবে। জুলেখা এমন ভাবে আমাকে অনুরোধ করেছিল যে আমি আর তাকে না করতে পারিনি। তবে তখন কে জানতো যে তাকে জঙ্গলে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়াটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ওইখানে থাকার সময় রোজই জুলেখা আমার সাথে কথা বলতো। তবে 3য় দিন কল করে তার নাম্বার বন্ধ পাই। এরপর জানতে পারি যে সেইখানে নাকি জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথাটা শুনে বেশ অবাক হয়ে ছুটে যাই তাকে খুঁজতে। টানা 7 দিন জঙ্গলে পুলিশ সহ আমরা খোঁজাখুঁজি করার পর জঙ্গলের অনেক ভেতরে একটা গাছের নিচে অজ্ঞান অবস্থায় আমরা জুলেখাকে খুঁজে পাই। জুলেখার কাছে জানতে চাই যে সে কিভাবে জঙ্গলের এত ভিতরে চলে আসে। জুলেখা বলল সে নাকি কিছুই জানে না, কখন 7 দিন কেটে গেছে এটাও সে বোঝেনি। এরপর থেকে একেবারে বদলে যায় জুলেখা। বেশ অদ্ভুত ব্যবহার করতে থাকে সে। আমার সাথেও আগের মতো কথা বলে না সে। তবে এরপর আমাদের বিয়ে হয়ে যায়। তবে জুলেখা আর স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলে না। তার মা বাবার কাছেও জুলেখাকে অপরিচিত মনে হয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবে সবকিছু স্বাভাবিকভাবে গ্রহণ করি। আমার আর জুলেখার বিয়ের দিন হঠাৎ করে শুনি আমাদের বাড়িতে বেড়াতে আসা একটা 8 বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই পুরো বাড়ি পুরো এলাকা খুঁজেও মেয়েটাকে পাইনি। তবে আমাদের বিয়েটা ভালো মতোই হয়ে যায়। এরপর আমাদের বিয়ের রাতে আমরা দুইজনেই ঘুমিয়ে পড়ি। তবে মাঝরাতে কারো একজনের হাড় চিবানোর শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি জুলেখা আমার পাশে নেই, আর শব্দটা ঘরের ওয়াশরুম থেকেই আসছিল। আমি খাটের নিচ থেকে একটা রক্তের দাগ দেখতে পাই, যেটা ওয়াশরুম পর্যন্ত ছড়িয়ে আছে। রক্তের দাগ দেখে মনে হচ্ছে যে কোনো একটা মৃত বস্তুকে টেনে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমি বেশ ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর ডাকছিলাম, জুলেখা তুমি কোথায়? তুমি কি ওয়াশরুমে? আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো, তাই না? তবে ওয়াশরুমের ভেতর থেকে কোনো উত্তর আসেনি, শুধু হাড় কামড়ে খাওয়ার শব্দ আসছিল। আমি ওয়াশরুমের ভেতরে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জুলেখা একটা বাচ্চা মেয়ের শরীর ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছিল। আমি মেয়েটার মুখ দেখে চিনতে পারছিলাম, আরে এটা তো সেই মেয়ে যে আজ আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে ভয়ে তো আমার পুরো শরীর অবাক হয়ে আসছিল।
আমি জুলেখাকে প্রশ্ন করি, জুলেখা, তুমি কি পাগল হয়ে গেছো? এইগুলো কি করছো? এইভাবে একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে হত্যা করে খেতে পারে? তুমি কি পশু হয়ে গেছো? আমি এখনই আমার বাড়ির সবাইকে ডাকছি। এই বলেই আমি যেই আমার বাবা মাকে ডাকতে যাচ্ছিলাম, হঠাৎ আমার গলা থেকে শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেল। আমি আর সামনের দিকে হাঁটতে পারছিলাম না। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। জুলেখা আমাকে উঁচু করে বিছানায় শুইয়ে দিল আর কানে কানে আমাকে বলল, সবে তো মাত্র একটা খুন করেছি, এখনো পুরো পৃথিবীকে হত্যা করা বাকি। আমি একের পর এক হত্যা করব, আর তার সাক্ষী থাকবে তুমি। আর তুমি এখন থেকে প্যারালাইজড, যা দেখবে আর শুনবে তার কাউকে বলতে পারবে না। এই বলে একটা অট্ট হাসিতে মেতে উঠল জুলেখা। এরপরে সবাই ভাবে আমি প্যারালাইজড হয়ে গেছি। এরপরে একে একে আরো মানুষকে হত্যা করতে থাকে সে। আমার চোখের সামনে জুলেখা আমার মা বাবা দুইজনকেই হত্যা করে ছিঁড়ে খায় তাদের দেহ। এরপর তার নিজের মা বাবাকেও এনে খুন করে নিজের খিদা মিটাই সে। আমি সবকিছু দেখতে পারছিলাম, তবে কোনো কিছু বলার শক্তি ছিল না আমার। এরপর হঠাৎ একদিন একের পর এক বাচ্চা মেয়েদেরকে এনে আমার সামনেই তাদের ছিঁড়ে ছিঁড়ে খায় জুলেখা। আজ সে 13 নম্বর বাচ্চাটাকে হত্যা করলো। আরো 7 জনকে হত্যা করতে পারলে নাকি জুলেখা অমরত্ব লাভ করবে। আমি বুঝতে পারছিলাম যে জুলেখার শরীরে কোনো পিশাচের আত্মা প্রবেশ করেছে, নয়তো সেই জঙ্গল থেকে জুলেখার সাথে এমন কিছু হয়েছে। ওই 7 দিন যে নিখোঁজ ছিল জুলেখা, তখনই ওর সাথে কিছু হয়েছে। তবে কি হয়েছে এর উত্তর আমাকে জানতেই হবে।